এই দানবটার নাম জো। পুরো পৃথিবীতে যত ভয়ানক অ্যাসাসিনই থাক না কেন, দিন শেষে কিন্তু জোর কাছে তারা একদম বাচ্চাদের মতো। কি বিশ্বাস হচ্ছে না? দ্য কিলার স্কেম নামের এই মুভিতে জো যেসব অ্যাকশন দেখিয়েছে তার রীতিমতো আপনাকে অবাক করে দেওয়ার জন্য যথেষ্ট। এই ভয়ানক অ্যাসাসিন একদিন জানতে পারে যে তার একটি কঠিন রোগ হয়েছে। তার হাতে সময় ছিল মাত্র 3 মাস। তাই জো ভাবে নিজের মৃত্যু কোনো রোগে নয়, বরং সম্মানজনক কোনো সিস্টেমের মধ্যে দিয়েই সে কমপ্লিট করবে। তাই সে এবার নিজেকে মারার জন্য পুরো ইউরোপে $2 মিলিয়ন পুরস্কার ঘোষণা করে দেয়। এরপর থেকে শুরু হয়ে যায় হাড় কাঁপানো যুদ্ধ। পুরো ইউরোপের ভয়ানক সব অ্যাসাসিন থেকে শুরু করে এলিট ফোর্স পর্যন্ত তাকে মারার জন্য একদম মরিয়া হয়ে পড়ে। তারপরেও জো একাই তাদের সাথে ফাইট ব্যাক করতে থাকে। এবার প্রশ্ন হলো, জো কি পারবে শত শত অ্যাসাসিনদেরকে মেরে ফেলে নিজেকে টিকিয়ে রাখতে, নাকি নিজের প্রাণের পাশাপাশি $2 মিলিয়ন হারাতে হবে? এবার সবই জানবো আজকের গল্প থেকে। ভাইরে ভাই, এই মুভির হাজারো অ্যাকশন আর ধামাকা টুইস্ট এতটাই স্পর্শকাতর যে আপনাদেরও ভালো লাগতে বাধ্য। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। গল্পের শুরুতেই একটি অপেরা হাউজের পার্টি দেখানো হয়। এই পার্টিতে আমরা জোকেও দেখতে পারি। তাকে দেখতে যতটা সাধারণ মানুষ মনে হচ্ছে, মোটেও কিন্তু তা নয়, কারণ সে হলো পুরো ইউরোপ মহাদেশের সবচেয়ে ভয়ানক অ্যাসাসিন। সে কিন্তু এখানে এসেছে একটি কন্ট্রাক্ট কিলিং মিশন কমপ্লিট করার জন্য। আজ তার টার্গেট ছিল হাঙ্গেরির সবচেয়ে বড় একটি মাফিয়া। আর জো যাকে টার্গেট করে তাকে না মেরে সে কখনোই ফেরে না। কিছুক্ষণের মধ্যেই জোর অ্যাকশন শুরু হয়ে যায়। প্রথম থেকে মাফিয়ার লোকজনদেরকে সে সাইলেন্টলি মারতে শুরু করে। জো এমনভাবে সবাইকে মারতে থাকে যে তাকে দেখেই বোঝা যাচ্ছিল সে কতটা প্রফেশনাল। এভাবে সবাইকে মারতে মারতে খুব অল্প সময়ের মধ্যে তার টার্গেটের জায়গায় সে পৌঁছে যায়। এ সময় তার টার্গেটের সে মাফিয়া মনোযোগ দিয়ে অপেরা দেখছিল। জোকে দেখে মাফিয়া বুঝতে পারে যে তার মৃত্যুর ডাক চলে এসেছে। মাফিয়া ডন তখন খুবই ঠান্ডা মাথায় মাত্র 10টা সেকেন্ড তার কাছ থেকে চেয়ে নেয়। কিন্তু জোর কাছে তো এসব আবদারের কোনোই মূল্য নেই। সে সাইলেন্সার লাগানো রিভলভার বের করে সোজা তাকে হেডশট দিয়ে সেখানে মেরে ফেলে। ঠিক এই মুহূর্তে সেই মাফিয়ার বডিগার্ড আর সেখানকার সিকিউরিটি গার্ডদের ভিতরে তুমুল যুদ্ধ শুরু হয়ে যায়, যার কারণে সে অপেরা হাউসে কিন্তু প্যানিক ছড়িয়ে পড়ে। পার্টির প্রত্যেকটা পার্টিসিপেন্ট তখন চারদিকে দৌড়াদৌড়ি করতে শুরু করে। পার্টিতে যে মেয়েটা ডান্স করছিল তার নাম ছিল মেইস। এ সময় তাকেও খুব কাছ থেকে দেখানো হয়। মেয়েটা তখন প্রচন্ড ভয় পেয়ে যায়। নিজেকে বাঁচানোর জন্য সে বাইরে দৌড়ানোর চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত আর সব মানুষের ধাক্কা খেয়ে সে মাটিতে পড়ে যায়। এরপর সেখানকার মানুষগুলো তার উপর দিয়ে যেতে শুরু করে। জো কিন্তু এই ঘটনা লক্ষ্য করে। মেয়েটার জন্য জোর কিছুটা হলেও মায়া হয়, তাই সে সেখান থেকে তাকে উদ্ধার করে নেয়। এরপর জো তাকে কোলে করে নিয়ে বাইরে ছেড়ে দেয়। জোর এই কাইন্ডনেস দেখে মেইস কিন্তু তাকে কৃতজ্ঞতা জানায়। জো তার জীবনে প্রথমবারের মতো এমন কৃতজ্ঞতা পেল, যার কারণে এই বিষয়টা তার কাছে বেশ ভালো লাগে। আরেকটি ব্যাপার হলো, মেইস যখন পড়ে গিয়েছিল তার ফোনটি তখন ফ্লোরে পড়েছিল। জো কিন্তু ফোনটা নিজের কাছে ঠিকই নিয়েছিল, কিন্তু তাকে দেওয়ার কথা তখন আর মনে ছিল না। তাই পরদিন সকাল হওয়া মাত্র জো সোজা চলে যায় মেইজের কাছে। এরপর জো মেইজের ফোনটি তার হাতে তুলে দেয়। জোর কাছ থেকে আরেকটি হেল্প পাওয়ার কারণে মেইজের মন আরো ভালো হয়ে যায়। সে তখন তাকে ডিনারের অফার করে বসে। জো তখন কিন্তু তাকে আর না করতে পারে না। মেইজ তখন তার ফোন নাম্বারটি হাতে ধরিয়ে দিয়ে বলে যে আমাকে অবশ্যই কল করবে। কি ভাবছেন জো এত সহজে তার প্রেমে পড়ে গেল? মোটেও কিন্তু তা না। সে বাইরে আসার পর কাগজটি সোজা ডাস্টবিনের ভিতরে ফেলে দেয়। আর এই দৃশ্যের মাধ্যমে খুব ভালো করে বোঝা যাচ্ছিল যে সে খুবই প্রফেশনাল একজন হিটম্যান, যার জীবনে প্রেম, ভালোবাসা এবং ইমোশন বলতে কোনো কিছু থাকতে নেই। কিন্তু এরপর কি হয় জানেন? জো আবারও সে ডাস্টবিন থেকে সে নাম্বারটি কুড়িয়ে নিয়ে আসে। মানে তো বুঝতেই পারছেন, কিছুটা সুরসুরি কিন্তু তার মনেও লেগে গেছে। নাম্বারটি নেবার পর এবার সে ভাবতে থাকে একটি SMS করবে, কিন্তু মেসেজে সে কি লিখবে সেটা কোনোভাবে বুঝতেই পারছিল না। জীবনের প্রথমবার সে এমন একটা সিচুয়েশনে পড়েছে। তো যাই হোক, এভাবে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যায়। তারপর জো এবং মেইজকে আমরা একটা রেস্টুরেন্টে ডিনার করতে দেখি। এই ডিনারের সময় মেইজ কিন্তু জোকে তার ভালোবাসার কথা জানিয়ে দেয়। এরপর থেকেই দুজনের মধ্যে প্রেম শুরু হয়ে যায়। বেশ কিছুদিন জোর সময়গুলো বেশ ভালোই কাটছিল। জো সারাদিন গ্যাঞ্জাম নিয়ে ব্যস্ত থাকলেও কিন্তু রাত হলে ঠিক তার ভালোবাসার মানুষের কাছে পৌঁছে যেত। হঠাৎ একদিন শারীরিকভাবে জো একদমই খারাপ ফিল করে। হঠাৎ করেই তার প্রচন্ড মাথা ব্যথা হচ্ছিল এবং চোখে ঝাপসা দেখছিল, যার কারণে জো আর এক মুহূর্ত দেরি না করে তার পার্সোনাল ডাক্তারের সাথে দেখা করে। ডাক্তারটি তার শরীরের বিভিন্ন কিছু টেস্ট করতে থাকে। সবশেষে ডাক্তার তাকে জানায় যে ফাইনাল রিপোর্টগুলো পেতে প্রায় 2-3 দিনের বেশি সময় লাগতে পারে। রিপোর্ট আসা মাত্র সে তাকে অবশ্যই জানিয়ে দেবে। জো সেখান থেকে বেরিয়ে সোজা দেখা করতে যায় মেন্টর জাভির সাথে। জাভি জোকে খুব ছোটবেলা থেকেই নিজের পাশেই রেখেছে, এমনকি সে জোর কিলিং মিশনগুলোর কন্ট্রাক্ট ম্যানেজার। জো সেখানে গিয়ে তাকে জানায় সে ইদানিং একটা ডান্সারের প্রেমে পড়ে গেছে। তাই কিছুদিনের মধ্যে সে ডান্সারকে বিয়ে করে একটি সহজ স্বাভাবিক জীবনে ফিরতে চায় সে। যে কথাগুলো শুনে জাভি কিন্তু বেশ অবাক হয়ে যায়,
কারণ একজন অ্যাসাসিনের জীবনে প্রেম ভালোবাসা বলতে তো কিছুই থাকার কথা না। তারপরেও সে জোর কথায় রাজি হয়ে যায়। এরপর সিনটি শিফট হয়। পরদিন রাত হলে জো সোজা চলে যায় মেইজের পরিবারের সাথে দেখা করতে। তার গার্লফ্রেন্ড অর্থাৎ মেইজের আজ কিন্তু জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে তারা কিন্তু বেশ মজা করে। পাশাপাশি তাদের দুজনের বিয়ের কথাবার্তাগুলো পাকাপোক্ত হয়ে যায়। কিন্তু এই সুখ জোয়ের কপালে যেন কোনোভাবেই সইল না। কারণ এই মুহূর্তে তার ডক্টর তাকে কল করে। ফোনের মধ্যে তার রিপোর্ট সম্পর্কে কিছু না বলে তাকে কাছে ডেকে নেয় সে। জো ডাক্তারের সাথে দেখা করার পর জানতে পারে সিজারি নামের একটা দুরারোগ্য রোগে সে আক্রান্ত হয়েছে, যে রোগের কোনো প্রকার চিকিৎসা পৃথিবীতে নেই। সে আরও জানতে পারে যে তার হাতে মাত্র 3টি মাস সময় আছে। তারপর এই পৃথিবীকে চির বিদায় জানিয়ে তাকে চলে যেতে হবে। যে কথাগুলো শুনে জো একদমই হতভম্ব হয়ে যায়। কারণ সে ভাবতেই পারছিল না সামান্য মাথা ব্যথা এবং চোখ ঝাপসা হওয়ার কারণে এত বড় রোগে আক্রান্ত সে হবে। ডক্টর তাকে বলে যে এই টেস্টটা কনফার্ম করার জন্য প্রায় 3 বারের মতো চেক করা হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত বারবার একই রিপোর্টই এসেছে। ডাক্তারের কাছ থেকে এইসব কথা শুনে তার জীবনের লক্ষ্য যেন একদমই নষ্ট হয়ে যায়। সে চেয়েছিল কিছুদিনের মধ্যে মেজকে বিয়ে করে একটি নতুন জীবন গড়বে, কিন্তু এই রিপোর্টের পর থেকে সবকিছুই তার কাছে অর্থহীন মনে হয়। খুব কষ্ট পেয়ে রাতের বেলায় সে ইন্টারনেটে তার রোগ সম্পর্কে জানতে চায়। সেখানে ঘাটাঘাটি করেও সে জানতে পারে যে এই রোগের কোনো প্রকার চিকিৎসাই নেই। তার মানে ডাক্তারের কথাই সত্য ছিল, সে আর মাত্র 3টি মাস বাঁচতে পারবে। শেষমেশ সবকিছু বুঝতে পেরে নিজের মৃত্যুকে সহজভাবে সে মেনে নিতে শুরু করে। প্রথমেই সে তার কাছে থাকা প্রত্যেকটা অস্ত্র একত্রিত করে পানির ভিতরে ফেলে দেয়, কারণ তার জীবনে এগুলোর কোনো প্রকার প্রয়োজনই আর হবে না। এরপর তার সারা জীবনের জমানো সকল টাকায় নিয়ে যায় মেন্টর জাভির কাছে। জাভি এই মুহূর্তে জোর সকল কথা শুনে অনেক মন খারাপ করে বসে। সে তাকে জানায়, তুমি চিন্তা করো না, আমি আরো বড় বড় ডাক্তারের কাছে তোমাকে নিয়ে যাব। কিন্তু জো বলে এসবের কোনো প্রয়োজন নেই, কারণ পৃথিবীর কোনো ডাক্তারই আমার এই রোগ সারাতে পারবে না। পাশাপাশি সে বলে, আমি একজন অ্যাসাসিন, একটি রোগে আক্রান্ত হয়ে আমি মারা যাব সেটা আমি মেনে নিতে পারছি না। আমি চাই আমার মৃত্যুটা যেন একজন অ্যাসাসিনের মতোই হয়, যার কারণে আমাকে হত্যা করার জন্য তুমি অন্য কোনো অ্যাসাসিনকে কন্ট্রাক্ট দাও, যেন ওই অ্যাসাসিনের হাতেই আমার মৃত্যু হয়। জাভি কিন্তু তার কথাতে কোনোভাবেই একমত হয় না। সে তাকে বারবার বোঝানোর চেষ্টা করে, কিন্তু জো তাকে বারবার রিকোয়েস্ট করতে থাকে। শেষ পর্যন্ত জো বুঝতে পারে জাভি জোকে মারার জন্য কাউকে কন্ট্রাক্ট করবে না, কারণ জাভি তো সত্যি সত্যি তাকে কাছের মানুষ মনে করত। তাই জো আর দেরি না করে আরেকটি কন্ট্রাক্ট কিলার মারিয়ানার কাছে চলে যায়। এবার মারিয়ানা তার আস্তানায় জোকে আসতে দেখে বেশ অবাক হয়ে যায়, কারণ তার মতো মানুষের ডেরায় এত বড় অ্যাসাসিন আসবে সে এটা ভাবতেও পারেনি। জো এবার সোজা মারিয়ানাকে বলে দেয় যে আমাকে মারার জন্য আমি $2 মিলিয়ন কন্ট্রাক্ট করলাম। যেটা শুনে মারিয়ানা বেশ অবাক হয়ে যায় এবং হাসতে থাকে। আসলে তাদের দুজনের মধ্যে কিন্তু একটা পুরনো শত্রুতা ছিল। এর পিছনে কারণ হলো মারিয়ানার বাবাও একজন অ্যাসাসিন ছিল, কিন্তু অ্যাসাসিন জগতের একটা রুলস ভাঙার জন্য জো সোজা মারিয়ানার বাবাকে মেরে ফেলেছিল। এবার মারিয়ানা সেই প্রতিশোধ নেবে। সে জোর কথায় সরাসরি রাজি হয়ে যায়, কারণ এই ডিল কমপ্লিট করতে পারলে তো টাকা এবং প্রতিশোধ দুইটাই নেওয়া হবে। মারিয়ানা তখন সঙ্গে সঙ্গে কাজে লেগে যায়। ইউরোপের টপ লেভেলের সব অ্যাসাসিনদেরকে এই ডিল সম্পর্কে সে জানিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যে মারিয়ানা সবচেয়ে কুখ্যাত একজন অ্যাসাসিন লাভডগের সাথে যোগাযোগ করে। তাকেও সে এই ডিল সম্পর্কে জানিয়ে দেয়, কিন্তু লাভডগ তো জোকে খুব ভালো করেই চিনত, যার কারণে ভয় পেয়ে সঙ্গে সঙ্গে এই ডিলটা সে রিজেক্ট করে দেয়। সে যখন রিজেক্ট করে দেয়, মারিয়ানা তখন কোরিয়ান একটা গ্যাং এবং বাইকার গ্যাংকে অফারটা সেন্ড করে। আর এই কন্ট্রাক্ট কিলারগুলো কিন্তু ছোট মনে করলে চলবে না, তারাও কিন্তু ইউরোপের টপ লেভেলের অ্যাসাসিন ছিল। কোরিয়ান গ্যাংয়ে ছিল 4 জন সদস্য, যারা কিন্তু সামুরাইদের মতো অস্ত্র চালাতে পারত। অন্যদিকে বাইকার গ্যাংও কিন্তু বেশ মারাত্মক ছিল। তারা তাদের বাইকের স্কিল কাজে লাগিয়ে যে কোনো কাউকে একদম ছাতু বানিয়ে দিত। আর এই সিনগুলো দেখে তো আপনারা বুঝতে পারছেন যে তারা কোন লেভেলের কন্ট্রাক্ট কিলার। তো যাই হোক, সিনটি শিফট হলে দেখা যায় জোকে দেখে দূর থেকে মেজ দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। কিন্তু জোর চিন্তা চেতনা ছিল অন্যরকম। সে তাকে কোনো কারণ না জানিয়ে সোজা জানিয়ে দেয় যে তোমাকে বিয়ে করা আমার পক্ষে আর সম্ভব না, যেটার পিছনে কোনো একটা কারণ থাকলেও তোমাকে আমি সেটা বলতে চাচ্ছি না। তবে এইটুকু মাথায় রেখো, তোমাকে ছাড়তে আমি বাধ্য হচ্ছি। জোর কাছ থেকে এই কথাগুলো শুনে মেজের মন যেন একদমই ভেঙে পড়ে, কিন্তু তারপরেও জোকে সে কোনোভাবে আর জোর করে না। শেষমেশ একটা কিস করে সে সোজা সেখান থেকে চলে যায়। এরপর রাত নেমে আসে। জোর কন্ট্রাক্ট অনুযায়ী আজকের রাতে কিন্তু কন্ট্রাক্ট কিলারগুলো তাকে মারতে আসবে, তাই নিজের বাসায় বসে বসে তাদের জন্য সে অপেক্ষা করতে থাকে। অন্যদিক থেকে দেখা যায় কোরিয়ান এবং বাইকার গ্যাং অলরেডি শহরের ভিতরে চলে এসেছে। এ সময় মেজের কথা মনে পড়ে জোর বেশ মন খারাপ হয়ে যায়, কারণ সে ভাবতে থাকে কোনো প্রকার কারণ না জানিয়ে সে সোজা তাকে ছেড়ে এসেছে। যার কারণে জো এবার মেজকে একটি ভয়েস মেল পাঠিয়ে দেয়। সে বলে, আমি একটি কঠিন রোগে আক্রান্ত হয়েছি, যেটার চিকিৎসা পুরো পৃথিবীতে নেই। আমি মাত্র আর 3টি মাস বাঁচব, তাই আমি নিজেকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে নিচ্ছি। এই ভয়েস মেলটি করতে না করতে হঠাৎ একটি ঘটনা ঘটে যায়।
এ সময় জোর ডক্টর তাকে কল দিয়ে বসে। জোর ডক্টর এই মুহূর্তে জোকে যা বলে সেটার জন্য জো তো দূরে থাক, আমি জানি আপনারাও প্রস্তুত না। ডক্টর জানায় অন্য একটি রোগীর ভুল রিপোর্ট তার সাথে এক্সচেঞ্জ হয়ে গেছে, যার মানে তো আপনারা বুঝতে পারছেন যে জো পুরোপুরি সুস্থ একজন মানুষ। এতক্ষণ যা কিছু ঘটেছে শুধুমাত্র একটি ভুল রিপোর্টের জন্য। এরপর সেই ডাক্তারটি বারবার তার কাছে সরি বলতে থাকে, কিন্তু এতক্ষণে তো অনেক দেরি হয়ে গেছে, কারণ এতক্ষণে জোর বাসার চারিদিকে সেই কোরিয়ান গ্যাংগুলো ঘিরে ফেলেছে। জো কোনোভাবে বুঝে উঠতে পারছিল না যে তার সাথে এসব কি ঘটছে। জো এরপর সোজা মারিয়ানাকে কল করে। সে তাকে জানায় যে তার এই কন্ট্রাক্টটা সে উইথড্র করতে চাচ্ছে, প্রয়োজনে $2 মিলিয়ন তার থেকে সে নিয়ে নিতে পারে। কিন্তু মারিয়ানা বলে আমাদের নিয়ম অনুযায়ী একবার যদি কন্ট্রাক্ট ওপেন হয়ে যায় সেটা ক্লোজ করা আর কোনোভাবে সম্ভব হয় না। আর এটার মাধ্যমে তো আপনারা বুঝতে পারছেন যে জোর জীবনে এবার কি ঘটতে যাচ্ছে। তার নিজেরই এই কন্ট্রাক্টের অ্যাসাসিনগুলোকে একে একে তারই মেরে ফেলতে হবে, তা না হলে জোকে কিন্তু চলে যেতে হবে একদমও পারে। তবে জো কিন্তু মানসিকভাবে বেশ শক্তিশালী হয়ে ওঠে, কারণ রিসেন্টলি সে জানতে পেরেছে আসলে কোনো প্রকার খারাপ রোগ তার জীবনে নেই। তাই সে অ্যাসাসিনদের সাথে ফাইনালি ফাইট করার জন্য রেডি হতে থাকে। কিছুক্ষণের মধ্যেই তার সামনে সেই কন্ট্রাক্ট কিলারগুলো চলে আসে। সে তাদেরকে প্রথমে একটি ওয়ার্নিং দিয়ে দেয়। সে বলে আমি আমার কন্ট্রাক্ট ক্যান্সেল করে ফেলেছি, তাই আমাকে মারতে হলে অবশ্যই আমার সাথে এবার ফাইট করতে হবে। তার চেয়ে ভালো তোমরা এখান থেকে চলে যাও। কিন্তু এই কোরিয়ান গ্যাং একদমই নাসরবান্দা ছিল, এমনকি যে কোনো কন্ট্রাক্ট হাতে নেওয়ার পর সেখান থেকে বেরিয়ে আসাটা তাদের জন্য অপমানজনক ছিল। তাই গ্যাং লিডার তার সঙ্গীদেরকে বলে জোকে মেরে ফেলার জন্য। কিন্তু জোর মতো এত ডেঞ্জারাস অ্যাসাসিনকে মারা যে কতটা কঠিন তারা কিন্তু কোনোভাবেই বুঝতে পারেনি। জো একে একে তাদেরকে এত বীভৎসভাবে মারতে থাকে যেটা দেখলে আপনারও মাথা একদম ঘুরে যাবে। সত্যি বলতে তারা হয়তো জোকে না চিনেই তার সামনে চলে এসেছে। জো এক একজনের হাত পা ভেঙে মাথা কেটে একদম কুপঘাত করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই কোরিয়ান গ্যাংকে জো একদম উড়িয়ে দেয়। এরপর সে বাসা থেকে বেরিয়ে আসে। পিছু নেয় বাইকার গ্যাংয়ের 2 ভাই। এ সময় পথ হাঁটতে হাঁটতে জো মেইজকে একটি ভয়েস মেইল পাঠায়। সে বলে, মেইজ, আমি একটি বড় সমস্যার মধ্যে পড়ে গেছি। আমার জীবনে গচ্ছিত সকল টাকায় আমি তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি। টাকাগুলো নিয়ে খুবই দ্রুত এই শহর থেকে তুমি পালিয়ে যাও। আমি কথা দিচ্ছি যদি বেঁচে থাকে তাহলে খুবই দ্রুত তোমার সাথে দেখা হবে। এই মেসেজটা সেন্ড করতে না করতে সে 2 বাইকার তার সামনে হাজির হয়ে যায়। এরপর সে 2 বাইকার তাদের স্কিল নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। জো কিন্তু প্রথমেই তাদেরকে ওয়ার্নিং দিয়ে দেয়, কিন্তু তারা যেন জোর কথায় কোনোভাবে কানই দেয় না, যার কারণে জোর এক একটা বমকা মার কোনোভাবে তারা হজম করতে না পেরে একদম উপরে চলে যায়। এরপর জো আবারও মারিয়ানাকে কল করে। সে বলে, তুমি কিন্তু বড় একটা ভুল করে বসছো। তুমি তোমার অ্যাসাসিনদের আমার কাছে পাঠিয়ে তাদের মূল্যবান জীবনটা একদমই ধ্বংস করে দিচ্ছ। এখনো সময় আছে, এই খেলাটা থামিয়ে দাও। আর যদি বন্ধ না করো এর ফলাফল কিন্তু আরো খারাপ হতে যাচ্ছে। জোর মুখের এই কথাগুলো শুনে মারিয়ানার মাথায় যেন একদম আগুন ধরে যায়, কারণ সে অলরেডি রুলস ভেঙেছে। দ্বিতীয়ত বাবার মৃত্যুর প্রতিশোধের ভূত যেন তার মাথায় একদমই চেপে বসেছে। আর এই কারণেই কিন্তু সে এবার আরো বড় বড় কন্ট্রাক্ট কিলারদের সাথে ডিল করতে থাকে। মজার ব্যাপার হলো সে কিন্তু এবার $2 মিলিয়ন না বরং $4 মিলিয়ন প্রাইজ মানি হিসেবে জানিয়ে দেয় সবাইকে। এবার ভাবছেন বাড়তি $2 মিলিয়ন সে কোথায় পাবে? হ্যাঁ, বাড়তি $2 মিলিয়ন কিন্তু সে এবার নিজের পকেট থেকে দেবে। বুঝতে তো পারছেন, মেয়ে মানুষের জেদ বলে কথা। তো যাই হোক, কিলিং অফারটা এত বড় অ্যামাউন্টে গিয়ে হিট করে যে সেখানকার প্রত্যেকটা অ্যাসাসিন তাকে মারার জন্য উঠে পড়ে লাগে। প্রাইজ মানি এবার $4 মিলিয়ন হিট করার কারণে লাভডাক কিন্তু এবার জোকে মারার জন্য রাজি হয়ে যায়, যে কিনা প্রথম দিকে জোর নাম শুনেই ডিলটা ক্যান্সেল করে দিয়েছিল। অন্যদিক থেকে স্কটল্যান্ডের ম্যাকঞ্জি ব্রাদার নামের 2 ভাইয়ের কাছেও এই অফার চলে আসে। এই 2 ভাই কিন্তু অ্যাসাসিন জগতের বেশ নাম করা ছিল। তারা আজও পর্যন্ত কোনো কাজে অকৃতকার্য হয়নি। তারা $4 মিলিয়ন অফারটি পেয়ে রীতিমতো রেডি হতে থাকে জোকে মারার জন্য। অন্যদিকে দেখানো হয় ইংল্যান্ডের পার্টি গার্লদের। এই মেয়েদের সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে ভয়ানক কোনো এক অবয়ব। এই মেয়েগুলো যদি কাউকে মারার কন্ট্যাক্ট নেয় তাহলে তাদের হাতে থাকা খুরের মাধ্যমে তাদের মাথা একদম কেটে 2 ভাগ করে ফেলে। এই মেয়েদের কাছেও কিন্তু জোকে মারার জন্য কন্ট্রাক্ট চলে আসে। অফারটি আসতে না আসতে তারা বেরিয়ে পড়ে জোকে মেরে ফেলার জন্য। এবার দেখানো হয় স্পেনের বোটাসকে, যে কিনা নাচতে নাচতে তার টার্গেটেড ব্যক্তিগুলোকে একদম উপরে পাঠিয়ে দেয়। তার কাছেও যখন জোর কন্ট্রাক্ট চলে আসে তখন সে একদমই অবাক হয়ে যায়, কারণ জো ছিল তাদের চেয়েও অনেক বেশি হাই লেভেলের, যার কারণে জোকে সে তার নিজের আইডল মনে করত। কিন্তু অ্যাসাসিন জগতের কাছে এইসব ইমোশনের কোনো দাম নেই। এখানে সবকিছুর মূল্য নির্ধারণ হয় শুধুমাত্র টাকার মাধ্যমে। তাই $4 মিলিয়ন পরিবর্তে জোকে মারার জন্য সে নিজেও রাজি হয়ে যায়। এবার তো আপনারাই বুঝতে পারছেন যে জোর সাথে কি ঘটতে যাচ্ছে। সিনটি শিফট হয়। জো এখন জাবির সাথে দেখা করতে এসেছে। জো জাবিকে সব কথাই জানিয়ে দেয়। জাবি বলে, আমি আগে থেকেই সন্দেহ করেছি যে এই ধরনের কিছু একটা ঘটবে। তোমাকে আমি বারবার মানা করেছিলাম কিন্তু তুমি কোনোভাবেই শোনোনি। জো বলে, যা হবার তো হয়ে গেছে।
এবার আমার কিছু আর্মস চাই, কারণ তার কাছে যত আর্ম ছিল সে তো পানির ভিতরে ফেলে দিয়েছে। জাবি তখন তাকে জানায় যে তার কাছে আসলে কোনো প্রকার আর্মস নেই, তবে কিছু এক্সপ্লোসিভ এবং গ্রেনেড আছে। তাই জো এবার চিন্তা করে জাবির কাছে থাকা এক্সপ্লোসিভ এবং গ্রেনেডের মাধ্যমেই তার সব কাজ কমপ্লিট করে নেবে। জো চিন্তা করে সবগুলো গ্যাংকে একটি নির্দিষ্ট স্থানে সে নিয়ে আসবে, যেখানে কিনা আগে থেকেই সে তাদের জন্যই ওত পেতে থাকবে। আর এই প্ল্যান অনুযায়ী তারা দুজনই কিন্তু সেই কাজে নেমে পড়ে। অন্যদিকে দেখা যায় তাকে মারার জন্য শহরে প্রথম চলে আসে লাভডাক। কিছুক্ষণের মধ্যে লাভডাকের কাছে মারিয়ানের কল চলে আসে। মারিয়ানা বলে জোকে মারা কিন্তু যেন তেন কোনো কাজ না, বর্তমানে সে আরো হিংস্র হয়ে গেছে। তবে জোর একটি গার্লফ্রেন্ড আছে, তাকে যদি আমরা কোনোভাবে উঠিয়ে নিয়ে আসতে পারি তাহলে জোকে হারানো আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। এরপর মারিয়ানা জোয়ের গার্লফ্রেন্ড মেইজের ছবি লাভডাকের কাছে দিয়ে দেয়। এসব কথার পাশাপাশি মারিয়ানা লাভডাককে একটি অনুরোধ করে বসে। সে বলে আমার একটি কাজিন আছে, তুমি পারলে তাকে এই বিজনেসের সাথে অ্যাড করে নিও, যেন তোমার সাথে থাকতে থাকতে সে একটা ভালো অ্যাসাসিন হয়ে উঠতে পারে। কিন্তু লাভডাক যখন তার কাজিনের সাথে দেখা করতে যায় সে খুব ভালো করে বুঝতে পারে যে এটা কোন লেভেলের মাল। এই মালের মাথায় গোবর ছাড়া আর কিছুই নেই। অকারণে বকবক করার বাপের টাকা উড়ানোই ছিল এই মালের একমাত্র কাজ। মারিয়ানার কাজিনের সাথে কিছুটা সময় পার করার মধ্যেই লাভডাক প্রচন্ড পরিমাণে রেগে যায়। লাভডাক এত পরিমাণ তার উপর বিরক্ত হয়, সে যদি কোনোভাবে মারিয়ানার কাজিন না হতো তাহলে অনেক আগেই তাকে টপকে দিত। তবে এত আতেল হওয়া সত্ত্বেও শেষমেশ তার মাধ্যমে একটা ভালো কাজ হয়ে যায়। সে প্যাচাল দিতে দিতে এমন একটা জায়গায় গাড়ি থামায়, সেখানেই ছিল জোর গার্লফ্রেন্ড। লাভডাক এই মুহূর্তে জোর গার্লফ্রেন্ড মেইজকে দেখে ফেলে। সে তখন জোর পাঠানোর টাকাগুলো নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু মেয়েটার ভাগ্য ছিল খুবই খারাপ। সে যখনই পালিয়ে যেতে থাকে লাভডাক এসে তাকে ধরে নেয়। অন্যদিকে মারিয়ানা জানতে পারে জো সবাইকে ট্র্যাপে ফেলার জন্য প্রাগের একটি মাউন্টেন ক্যাসেলে অবস্থান করছে। তাই সে খুব ভালো করে বুঝতে পারে তাকে মারার জন্য শুধুমাত্র অ্যাসাসিন ভাড়া করলে চলবে না, বরং তাকে সূক্ষ্মভাবে মারতে চাইলে আর্মি ফোর্সের সহযোগিতা নিতে হবে। তাই জোর মৃত্যুকে আরও কনফার্ম করার জন্য সে এবার এক প্লাটুন মার্সিনারিকেও এই মিশনের শেষ পর্যন্ত অ্যাটেন্ড করতে বলে। টাকার লোভে পড়ে এরাও রাজি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় সবগুলো অ্যাসাসিন তখন সেই প্রাগের সামনে চলে এসেছে। এই বেচারাগুলো কোনোভাবে বুঝতে পারছে না যে তারা এবার কার সাথে ফাইট করতে যাচ্ছে। কপাল যদি তাদের কোনোভাবে ঘুমিয়ে যায় এক জো কিন্তু তাদের কাউকে ছাড়বে না। অন্যদিকে লাভডাক কিন্তু গাড়িতে মেইজকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সে মেইজকে বলে যে তোমার এসব কিছুর পিছনে একজনই দায়ী, সেটা হলো তোমার বয়ফ্রেন্ড জো। সে তাকে আরও জানিয়ে দেয় যে তুমি যাকে ভালোবাসো সে কিন্তু পুরো দুনিয়ার সবচেয়ে বড় একজন অ্যাসাসিন। মেজ কিন্তু জোর এসব সম্পর্কে কিছুই জানতো না, তাই জো সম্পর্কে এত খারাপ খারাপ ইনফরমেশন পেয়ে তার মন একদমই ভেঙে যায়। তার সবচেয়ে বেশি কষ্ট হয় যে এই কথাগুলো জোর মুখ থেকে না শুনে কেন অন্য কারোর মুখ থেকে শুনতে হচ্ছে। জোকে তো সে অনেক ভালোবাসত। তো যাই হোক, অন্যদিকে আমরা জোকে দেখতে পারি যে এতক্ষণে ক্যাসিনোর ভিতরে ঢুকে তার এক্সপ্লোসিভগুলোর মাধ্যমে চারদিকে ভয়ানক তাণ্ডব তৈরি করার জন্য রেডি হয়ে থাকে। আরেকটি মজার ব্যাপার হলো জো কিন্তু এই অ্যাসাসিনগুলোকে খুব ভালো করেই চেনে, তাই তারা তাকে কিভাবে অ্যাটাক করতে পারে সে আগে থেকেই ভালোভাবেই জানতো। তাই সে এমনভাবে প্ল্যান করে যাতে খুব সহজেই তাদেরকে মেরে ফেলা সম্ভব হয়। কিছুক্ষণের মধ্যেই কিন্তু জো তার সকল প্রকার সেটআপ কমপ্লিট করে সেই অ্যাসাসিনদের জন্য অপেক্ষা করতে থাকে। তাকে দেখে বোঝা যাচ্ছিল সে কোনো প্রকার টেনশন না করে বরং সেই অ্যাসাসিনগুলোকে মেরে ফেলার জন্যই অপেক্ষা করছে। এত অপেক্ষা শেষে সবার প্রথমে সেখানে হাজির হয় ম্যাকানজি ব্রাদার। এ সময় দুই ভাইয়ের ভাব দেখে মনে হচ্ছিল তারা যেন একটা বিড়াল মারতে এসেছে। তারা দুজনের সাথে গল্প করতে করতে যেন সেই ক্যাসেলের ভিতরে ঢুকে পড়ে। কপালে যে তাদের জন্য কি অপেক্ষা করছে সেটা তো তারা জানতো না। ভিতরে ঢুকতেই একটি বিস্ফোরণের মাধ্যমে তাদের অবস্থা একদমই খারাপ হয়ে যায়। এরপর জো তাদের সামনে চলে আসে, বলে তোদের জীবন যদি বাঁচাতে চাস তাহলে এখান থেকে কেটে পড়। ওয়ার্নিং পেয়েও তারা কোনোভাবে জোকে যেন বুঝতেই চেষ্টা করে না। তারা রীতিমতো জোর উপর অ্যাটাক চালিয়ে দেয়। জো তখন বসে না থেকে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। প্রথম দিকে দেখা যাচ্ছিল তারা দুই ভাই কিন্তু জোর সাথে বেশ ফাইট করছে, বলাই যেতে পারে তারা যেন একদম বাঘি সিংহের লড়াইয়ের মতো লড়াই করছে। কিন্তু শেষের দিকে দেখা যায় জো কিন্তু তাদের দুজনের মধ্যেকার একজনকে একদম নৃশংসভাবে ঝুলিয়ে মারে। এরপরই সে যখন অন্যজনকে শেষ করতে যায় তখনই সেখানে চলে আসে পার্টিগাল। এই মেয়ে দুইটা কোনো কিছু বলতে না বলতেই মুহুর্মুহুর ফায়ার শুরু করে দেয়। আচমকা এই ফায়ারের ঠেলায় জো তখন সেখান থেকে দৌড়াতে শুরু করে। তবে সৌভাগ্যবশত জোর কাছে ম্যাকানজি ব্রাদারের গানটা ছিল, আর এই গানের মাধ্যমে জো কিছুটা তাদের সাথে ফাইট ব্যাক করতে পারে। এভাবে কিছুক্ষণ ফাইট চলতে চলতে তাদের দুজনের মধ্যেকার একজন জোর দিকে এগিয়ে যেতে থাকে। মেয়েটার পা পড়ে যায় জোর তৈরি করা একটি ফাঁদে। সঙ্গে সঙ্গে ব্লাস্ট হয়ে সে মেয়েটা সেখানেই মারা যায়। এরপর গ্রেনেড অ্যাক্টিভ করে বাকি জনকেও সে সেখানেই উড়িয়ে দেয়। ডান্সিং গার্লগুলোর চ্যাপ্টার তো একদমই ক্লোজ হয়ে গেল, কিন্তু এই মুহূর্তে সেখানে উপস্থিত হয় ডান্সিং বয় বোটাস। বোটাস সামনে এসেই সে 1 সেকেন্ড সময় নিয়ে নেয়। এরপরই সে কানে পড়ে নেয় তার হেডফোন।
মানে তো আপনারা বুঝতে পারছেন যে এটা কোন লেভেলের সাইকো। সে এবার তার পছন্দের মিউজিকের সাথে নাচতে নাচতে জোর সাথে ফাইট করবে। ভাই রে ভাই, মানুষের কত প্রকার শখ থাকে তাই না? তবে সত্য বলতে বোটাস কিন্তু জোর সাথে বেশ ফাইট করতে থাকে। দেখতে কিন্তু চিকনা পাতলা হলেও জোকে কিন্তু বেশ ঘামিয়ে তোলে সে। তবে শেষ পর্যন্ত জো কিন্তু একটি এক্সপ্লোসিভের মাধ্যমে বোটাসকেও সেখান থেকে একদম উড়িয়ে দেয়। আর এভাবে সে একে একে 3টি পার্টিকে একদম শেষ করে দেয়। এবার বাকি থাকে সবচেয়ে ভয়ানক কিলার লাভডাক। কিছুক্ষণের মধ্যে লাভডাক কিন্তু জোর তৈরি করা সেই ট্র্যাপগুলো সম্পর্কে জানতে পারে। সে তখন আইডিয়া করে নেয় সেখানে গিয়ে জোকে কোনোভাবে মেরে ফেলা সম্ভব হবে না। এবার সে জোর গার্লফ্রেন্ড মেইজের ফোন নিয়ে গাড়ি থেকে নেমে পড়ে। নামার সময় মারিয়ানার আবাল ভাইকে বলে যে মেয়েটাকে ভালো করে দেখিস, সে যেন এখান থেকে কোনোভাবে পালিয়ে না যেতে পারে। এরপর সে মেইজের ফোন থেকে সোজা জোকে কল করে বসে। জো ফোনটি উঠাতেই সে বলে, তোকে আমি অন্য সবার মতো করে মারতে চাচ্ছি না, তুই একটা কাজ কর, আমি তোর গার্লফ্রেন্ডকে মুক্ত করে দেই, বিনিময়ে তুই আমার কাছে স্যারেন্ডার কর। জো কিন্তু লাভডাকের কথা মতো রাজি হয়ে যায়। সে বলে আমার পরিবর্তে যদি মেই সারা জীবনের জন্য উন্মুক্ত হয়ে যায় তাহলে এটাই ভালো। অন্যদিকে মেইজ তার এই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করে। মেই সে আবালটাকে বলতে থাকে আমার পাটা ব্যথা ধরে গেছে, আমার একটু গাড়ি থেকে নামতে হবে। প্রথম দিকে সে কোনোভাবেই নামতে দিতে চায় না, কিন্তু মেইজ যখন তাকে প্লিজ বলে ওঠে তখন তার মনটা একদমই গলে যায়। মেইজ নামার সঙ্গে সঙ্গে তার হাতের কাছে একটা ডাল পায়, যেটার মাধ্যমে সেই বলদটাকে সঙ্গে সঙ্গে সে কুপকাত করে দেয়। সিনটি শিফট হলে আমরা দেখতে পারি সেই এলিট ফোর্স অলরেডি জোকে মারার জন্য এগিয়ে যাচ্ছে। এবার প্রথমবারের মতো মনে হচ্ছে জো আসলে হয়তো কোনো বড় একটা ঝামেলায় পড়তে যাচ্ছে, কারণ এই টিমটাকে দেখে তো আপনারা বুঝতে পারছেন যে তারা কি পরিমাণ প্রফেশনাল। হয়তো জোর মতো একজন ব্যক্তি তাদের কাছে কিছুই না। এই টিমটা একটু একটু আগাতে সোজা সেই ক্যাসেলের ভিতরে ঢুকে পড়ে। টিমের কমান্ডার চারদিকে ভালোভাবে লক্ষ্য করে বুঝতে পারে যে জো আগে থেকেই এখানে সবকিছু ট্র্যাপ করে রেখেছে। তাই স্বাভাবিকভাবে অন্য সবার মতো করে সোজা না গিয়ে তারা ক্যাসেলের অন্য একটি দরজা দিয়ে ঢুকে পড়ে। ক্যাসিনোর ভিতরে ঢুকতেই তারা বুঝতে পারে যে জো এখানে কোন লেভেলের তাণ্ডব চালিয়েছে। এরপর তারা কিছু বুঝে ওঠার আগেই জো কিন্তু তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। এক এক করে তার ট্র্যাপ এবং বুদ্ধিকে কাজে লাগিয়ে সেই ফোর্সের 5 জনকে সে প্রথমেই মেরে ফেলে। এরপর সবার সাথে ফাইট করতে করতে একটা সুযোগ পেয়েই সেই ক্যাসেলের ভিতর থেকে সে বেরিয়ে আসে। তবে কিছুটা সামনে এগোতেই সে দেখতে পারে তার জন্য সেখানে অপেক্ষা করছে লাভডাক। লাভডাক চিৎকার করে বলে তুমি তোমার আর্মস ফেলে দাও, তা না হলে তোমাকে এখানে গুলি করে মেরে ফেলবো। জো তখন তার কথা মতো আর্মসটি ফেলে দেয়, কিন্তু এই মুহূর্তে জোর ভালোবাসার মানুষটা কিন্তু সেখানে উপস্থিত হয়ে যায়। একটা গাড়ি নিয়ে এসে সে সোজা লাভডাককে হিট করে বসে। এরপর সে চিৎকার করে জোকে গাড়িতে উঠতে বলে। তারপরে সে জোকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু এর মধ্যেই সেখানে এলিট ফোর্স চলে এসে তাদের উপর গুলি বর্ষণ করতে থাকে। এরপরেও তারা কোনো রকম সেখান থেকে পালাতে সক্ষম হয়। পথের মধ্যেই জো এই সবকিছুর জন্য মেইজের কাছে সরি বলে। ঠিক এই মুহূর্তেই মেইজ তাকে এমন একটা ইনফরমেশন দেয় যেটা শুনে জো একদমই খুশি হয়ে যায়। মেইজ জানায় যে তুমি বাবা হতে চলেছ। আসলে এই নিউজটি সে আগেই দিতে চেয়েছিল, কিন্তু সেদিন এই কথাটা শোনার আগে জো তার সাথে ব্রেকআপ করে দেয়। মেইজের কাছ থেকে এই কথাগুলো শুনে জো বুঝতে পারে হয়তো সে বড় একটা ভুল করে বসেছে। তাই সে মেইজকে বলে আমি কথা দিচ্ছি এরপর থেকে এই ধরনের আর কোনো কাজই আমি করব না, যেটা তোমার আর আমার সন্তানের ক্ষতির কারণ হবে। আমি আমার এই অভিশপ্ত জীবন থেকে বেরিয়ে আসব, কারণ আমি চাই আমার সন্তান একটি সুস্থ পরিবেশের মধ্যে বড় হয়ে উঠুক। এসব কথা চলতে চলতে গাড়ির রানিং অবস্থাতেই মেইজ সেখানে অজ্ঞান হয়ে পড়ে। জো কোনো রকম সে গাড়িটা একপাশে দাঁড় করিয়ে নেয়। সে লক্ষ্য করে মেইজের শরীরে গুলি লেগেছে, তাই সে খুবই দ্রুত মেইজকে নিয়ে পাশের একটি চার্জে ঢুকে পড়ে। সেখানে গিয়ে ফাদারের কাছে সে সহযোগিতা চায়। যাই হোক, গুলিটা গুরুতরভাবে না লাগার কারণে মেইজ কিন্তু সেবারের বারে বেঁচে যায়। জো তখন ফাদারকে বলে আমাদের দুজনকে বিয়ে করিয়ে দিন। ফাদার বলে সাক্ষী ছাড়া তো আমি বিয়ে পড়াতে পারবো না, তবে তুমি যদি তোমার সারা জীবনের অপরাধ স্বীকার করো এবং পরবর্তীতে আর কোনোদিন না করো তাহলে আমি তোমার বিয়ে পড়াতে পারি। এরপর জো এক এক করে তার সারা জীবনের মার্ডার সম্পর্কে তাকে জানিয়ে দেয়। এত এত মার্ডারের কথা শুনে ফাদারের তো একদম বেহুশ হয়ে যাওয়ার মতো অবস্থা। সে ভাবতে থাকে এই ডেঞ্জারাস মালকে আবার আমার বিয়ে পড়াতে হচ্ছে, তার উপর আবার শর্ত দিলাম আমাকে খেয়ে দিবে না তো। তবে কিছুক্ষণের মধ্যেই বিয়ের কাজ শুরু হয়ে যায়। দুর্ভাগ্যবশত একদম শেষের দিকে এসে লাভডাক সেখানে উপস্থিত হয়ে যায়। বিয়ের শেষ মন্ত্রটা পড়ার আগেই সে সোজা গুলি করে দেয় সেই ফাদারের বুকে। জো তখন প্রচন্ড রেগে গিয়ে লাভডাকের উপরও গ্রেনেড ছুড়ে দেয়। ঠিক এই মুহূর্তে সেখানে এলিট ফোর্স চলে আসে, যাদেরকে দেখে লাভডাকও প্রচন্ড রেগে গিয়ে চিৎকার করতে থাকে। সে বলে এটা কোনো অ্যাসাসিনের রুলসের মধ্যে পড়ে না, কারণ অ্যাসাসিনদের কোনো মিশনে মার্সেনারিজদের ইউজ করার নিয়মই নেই। কিন্তু এলিট ফোর্স তখন জানায় যে তারা অলরেডি তাদের টাকা পেয়ে গেছে। এই মুহূর্তে এই ফোর্সের সাথে লাভডাকের যুদ্ধ শুরু হয়ে যায়, কারণ এবার তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। কে কার আগে জোকে মারতে পারে সেটাই তাদের এখন প্রধান খেলা। অন্যদিক থেকে জো ভাবতে থাকে এই খেলা যেভাবে হোক থামাতে হবে,
তা না হলে এভাবে তো আর বেঁচে থাকা যায় না। তাই সে এক এক করে প্রত্যেকটা কমান্ডোকে উড়িয়ে দিতে থাকে। অন্যদিকে লাভডাকও সবার সাথে ফাইট করতে করতে একটি বড় লোহার খাঁচার ভিতরে আটকা পড়ে যায়। এর কিছুক্ষণের মধ্যেই জোকে কিন্তু কমান্ডো একদম গান পয়েন্টে নিয়ে নেয়। এবার হয়তো জোর আর পালানোর কোনো রাস্তা নেই। ঠিক এই মুহূর্তে একটি গান হাতে নিয়ে মেই চলে আসে সেখানে। কোনো প্রকার দেরি না করে সে সোজা কমান্ডোর মাথার দিকে গুলি করে বসে। আর এই গুলিতে কমান্ডোর মাথা একদম ছাতু হয়ে যায়। কথায় আছে না, শেষ ভালো যার সব ভালো তার। মেয়ে হলে কি হবে, মেইজি কিন্তু শেষমেশ জোকে বাঁচিয়ে নেয়। শেষমেশ তারা সবাইকে পরাস্ত করে সেখান থেকে বেরিয়ে আসে। তবে এখনো পর্যন্ত একটা পথের কাঁটা কিন্তু বেঁচে আছে। আপনারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন সেটা আর কেউ না, বরং মারিয়ানা। কিন্তু মারিয়ানাকে শাস্তি দিতে জোর কিছু করতে হয় না। এই মুহূর্তে জাবি চলে যায় মারিয়ানার সামনে। জো তাকে বলে, তুমি এই গেমের রুলস পুরোপুরি ভঙ্গ করেছো এলিট ফোর্সকে সাথে নিয়ে। এই কথা বলে সে কোনো প্রকার দেরি না করে সোজা মারিয়ানার মাথায় একটা হেডশট করে বসে। আর এটাই ছিল এই গল্পের শেষ বুলেট, যেটার মাধ্যমে কিনা পুরো নেটওয়ার্কে একদম শেষ করে দেওয়া হয়। ফাইনালি দেখা যায় ওই ফাদারকে দিয়েই জো তার বিয়ের কাজটি কমপ্লিট করে নিয়েছে। অর্থাৎ ফাদার গুলি খেয়েও কোনো রকম বেঁচে গিয়েছিল। সেখানে উপস্থিত সবাইকে আমরা বেশ হাসি খুশি দেখি। আর এই সুন্দর দৃশ্যটার মধ্যে দিয়ে আজকের মুভির গল্পটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আপনারা যারা শেষ পর্যন্ত এই গল্পটি দেখলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্টস করতে কিন্তু একটু ভুলবেন না। পাশাপাশি এমন আরো ভিডিও পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে। তো আজকের বারে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী আরেকটি সুন্দর ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।